মুর্শিদাবাদের একটি ছোট্ট গ্রামে পিয়ালি নামের একটি ভদ্রমহিলা বসবাস করতেন। তার দুটো ছেলে মেয়েও ছিল, সবুজ এবং শৈলী। কিছুদিন আগে একটি রোড অ্যাক্সিডেন্টে তার স্বামী মারা যান। তারপর থেকেই পুরো পরিবারের দায়িত্ব তার ওপরে। পিয়ালি বেশি শিক্ষিত না হওয়ার কারণে বাজারে রুটি বিক্রি করত। পিয়ালির হাতের বানানো রুটি অনেক নরম এবং মজাদার ছিল। পিয়ালি বেশি লাভ না করে অনেক কম দামে রুটি বিক্রি করত, সেই কারণে সবাই তার কাছেই আসতো। এইদিকে সবুজ আর শৈলী পড়াশোনার পাশাপাশি তার মাকেও সাহায্য করে দিত। সবুজ আর শৈলীর স্কুলের সামনেই একটা নতুন পিৎজার দোকান খুলেছে। গ্রামে প্রথম পিৎজার দোকান হওয়ার কারণে লোকের ভিড় অনেক জমে। তখনই শৈলীর ফ্রেন্ড সীমা, তোরা জানিস আমাদের স্কুলের বাইরে যে নতুন পিৎজা দোকান খুলেছে, সেখানে কাল আমার বাবা আমাকে নিয়ে গিয়েছিল। ওখানে এত টেস্টি আর মজাদার পিৎজা পাওয়া যায়, আর অনেক রকমের পিৎজা। কোনটা খাবো বুঝতেই পারছিলাম না। আমাদের গ্রামে যে পিৎজার দোকান খুলেছে, এটা তো আমাদের ভাগ্যের ব্যাপার। তাই নাকি সীমা? তাহলে আমিও কালকে আমার মায়ের সাথে পিৎজার দোকানে যাব। তোমরা কিন্তু অবশ্যই একবারের জন্য হলেও পিৎজা দোকান থেকে ঘুরে আসবে। এ কথা বলে সীমা সেখান থেকে চলে যায়। এ কথা শুনে শৈলী বাড়িতে এসে তার মাকে, মা, আমার বান্ধবী সীমা তার মায়ের সাথে পিৎজা দোকানে গিয়েছিল, আর ও বলছিল ওখানকার পিৎজা নাকি অনেক ভালো। তুমি তো আমাদের কোথাও নিয়ে যাও না। চলো না, আমাদেরকে পিৎজা দোকানে নিয়ে চলো, আমরাও পিৎজা খাবো। প্লিজ মা। মা, আমরা অন্য কোনো দিন যাব। এই বলে পিয়ালি শৈলীকে বোঝায়। শৈলী সব কথা শুনে সেখান থেকে চলে যায়। এরপর পিয়ালি সবুজকে বলে, দেখো সবুজ, শৈলী অনেক ছোট, ওর এখনো বোঝার মতো বয়স হয়নি। বন্ধুদের কথা শুনে পিৎজা খাওয়ার জন্য জেদ করছে। কিন্তু তুমি তো জানো আমাদের অবস্থা। রুটি বেচে সামান্য কিছু টাকা পায়, তাই দিয়ে আমাকে সংসার চালাতে হয়। আর বাবা, পিৎজা তো অনেক দাম আর শরীরের জন্য ক্ষতিকারক। তুই শৈলীকে বোঝা বাবা। ঠিক আছে মা, আমি ওকে বোঝাচ্ছি। এ কথা বলে সবুজ সেখান থেকে চলে যায়। কিছুদিন পর সবুজের ক্লাসমেট চাঁদনির জন্মদিন এলো। জন্মদিন উপলক্ষে চাঁদনি সবাইকে পিৎজা পার্টি দিচ্ছিল, কিন্তু সবুজ আর শৈলীকে দিল না। সবুজ চাঁদনির পিছন পিছন এসে চাঁদনিকে ডেকে বলে, চাঁদনি, তুমি আমাকে পিৎজা না দিলেও চলবে, কিন্তু ওই পিৎজা থেকে আমার বোনকে এক টুকরো পিৎজা দাও। বেচারি অনেক দিন থেকে পিৎজা খেতে চাইছে। এ কথা শুনে চাঁদনি, তোদের মতো ভিখারিকে দেওয়ার জন্য আমি কি পিৎজা কিনে নিয়ে এসেছি? তোর মায়ের হাতে রুটি পেয়েছিস নাকি? এটা হচ্ছে পিৎজা। পিৎজা এটা খাওয়ার জন্য ভাগ্যে লাগে, বুঝেছিস? ভিখারি কোথাকার, যায় এখান থেকে। এ কথা শুনে সবুজ সেখান থেকে চলে গেল। মা, আজ আমাদের স্কুলে সবাই পিৎজা খেয়েছে, শুধু আমাদের দুজনকে চাঁদনি পিৎজা দেয়নি। আর যদি তুমি আমাকে পিৎজা না এনে দাও, তাহলে আমি কিচ্ছু খাবো না। শৈলী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তখন তার মা পিয়ালি মনে মনে ভাবতে থাকে, কিন্তু সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে কি করবে। তখনই সে নিজের বানানো রুটির ওপরে পিৎজা বানানোর সব কিছু দিয়ে পিৎজার মতো তৈরি করে আর রুটি পিৎজা বানিয়ে ফেলে। রুটি পিৎজাটি দেখতে একদম আসল পিৎজার মতো। পিৎজা বানিয়ে তার মেয়ে শৈলীকে ডেকে বলে, মা, শৈলী, দেখ, আমি তোর জন্য পিৎজা বানিয়েছি। তুই খেয়ে বলো কেমন হয়েছে। আমার এই রুটি পিৎজা চাই না, আমার পিৎজা সেন্টারের পিৎজাই চাই। আমি কাল যেভাবেই হোক তোকে পিৎজা খাওয়াবো, কিন্তু আজ তুই এটা খেয়ে নে। আমি খাবো না মানে খাবো না। এ কথা বলে শৈলী সেখান থেকে চলে যায়।
পরের দিন সকালে পিয়ালি সবুজকে ডেকে বলে, এই নে বাবা, টাকাটা নে, আর গিয়ে পিৎজা কিনে নিয়ে আয়। এত টাকা কোথা থেকে আসলো? তোমার কাছে তো টাকা ছিল না। পাশের বাড়ি মধু আন্টির কাছ থেকে ধার নিয়েছি। তুই চিন্তা করিস না, অল্প অল্প করে টাকাটা ফেরত দিয়ে দেব। টাকা দেখে শৈলী অনেক খুশি হয়ে গেল। তারপর তারা দুজনে পিৎজার দোকানে যায় আর পিৎজা নিয়ে বাড়ি আসে। বাড়ি পৌঁছে তারা দুজনে মজার সাথে পিৎজা খেতে থাকে। ঠিক সেই সময় তার মা এসে, কেমন খেতে বাবা? মা, এই পিৎজা থেকে তো তোমার বানানো রুটি পিৎজা অনেক টেস্টি ছিল। হ্যাঁ মা, এটা খেতে একদম শুকনো রুটির মতো লাগছে। এর থেকে তো কাল তোমার বানানো রুটি পিৎজা অনেক টেস্টি ছিল। আমি লুকিয়ে লুকিয়ে খেয়েছিলাম। মা, তুমি কি আমার আর আমার বন্ধুদের জন্য কিছু রুটি পিৎজা বানিয়ে দিতে পারবে? ঠিক আছে, কালকে আমি তোমাদের দুজনকেই রুটি পিৎজা বানিয়ে দেব। পরের দিন সবুজ আর শৈলী তার মায়ের হাতে বানানো রুটি পিৎজা স্কুলে নিয়ে গিয়ে বন্ধুদেরকে খাওয়ায়। সেই সময় চাঁদনিও সেখানে আসে। খা খা, রুটি পিৎজাই খা। তোদের মতো ভিখারিদের রুটি পিৎজা খাওয়ায় অকাদ আছে। এটা যেমন তেমন পিৎজা না, তুমি একবার খেলে সারা জীবন ভুলবে না। এটা তোমার কিনে আনা পিৎজা থেকে অনেক টেস্টি। চাঁদনি এক টুকরো মুখে দিয়েই, আরে সত্যি তো, এই রুটি পিৎজা তো সত্যি খেতে অনেক মজাদার। সবুজ, আমি তোকে অনেক অপমান করেছি, আমাকে মাফ করে দে বন্ধু। বন্ধুত্বে নো সরি, নো থ্যাংক ইউ। পরের দিন পিয়ালি নিজের ঠেলাতে রুটি পিৎজা বিক্রি করতে থাকে আর দেখতে দেখতে সে অনেক বড় হোটেল মালিক হয়ে যায়। কৃষ্ণপুর গ্রামে কালুর চায়ের দোকান অনেক ফেমাস ছিল। কালু ছিল অনেক পরিশ্রমী। প্রত্যেক দিন সে সকাল 6টায় উঠতো আর নিজের কাজ শুরু করে দিত। তার কাছে 4টে গরুও ছিল। প্রত্যেক দিন সকালে 4টে গরুর দুধ বের করে সে দুধ নিয়ে দোকানের দিকে রওনা হতো। গ্রামে আর কারো চায়ের দোকান না থাকার কারণে কালুর দোকানে অনেক ভিড় হতো। কি সুন্দর চা! এমন চা বাপের জন্মে খাইনি। ঠিক বলেছো ভাই, যেমন কালুর চেহারা তেমন ওর চা, একদমই স্পেশাল। আমি থাকি তো পাশের গ্রামে, কিন্তু চা খেতে এখানেই আসি। এই চা তো না অমৃত ভাই, অমৃত অমৃত। কালু ভাই, আমাদেরকেও তো একটু বলো, কোন জাদু দিয়ে তুমি চা বানাও? তেমন কিছু না ভাই, তোমাদের জন্য বুক ভরা ভালোবাসা নিয়ে চা বানায়, হয়তো তার জন্য এত স্পেশাল হয়। কালু মুখের কথাতে মধু দিয়ে সবাইকে বুঝিয়ে দিল, কিন্তু চা বানানোর পদ্ধতি তো কিছু অন্যই ছিল। কালু চা বানানোর জন্য যে মশলাগুলো ব্যবহার করত সেগুলি সে নিজের হাতেই বানাতো, যেমন তাজা চা পাতা, আদা, মধু, লবঙ্গ, এলাচ, তেজপাতা, দারচিনি, আরও অনেক কিছু দিয়ে সে সিক্রেট মশলা তৈরি করত। কি সুন্দর খুশবু বেরোচ্ছে! এটাই হচ্ছে আমার চা বানানোর আসল পদ্ধতি। আমার মতো চা বানাতে কেউ পারে নাকি? আমি কি জিনিস মাইরি! কিন্তু এখানেই শেষ না। কালু প্রত্যেক দিন গরুর দুধে পানি না মিশিয়ে সেই দুধ দিয়ে চা বানাতো, যে কারণে তার চা অনেক গাঢ় এবং টেস্টি হতো। পরের দিন, আরে কালু, কোথায় যাচ্ছ? আজ দেখলাম তোমার দোকানও বন্ধ। হ্যাঁ ভাই, আমি দোকানের জন্য মশলা কিনতে শহরে যাচ্ছি, সন্ধ্যাবেলার মধ্যেই ফিরে আসব। কালু ট্রেনে করে শহরে যায় আর নিজের জরুরি মশলা কিনে বাড়ি ফিরবে। ঠিক সেই সময় তার সামনে একটা বড় মল পড়ে। ওয়াও, এই মলটা তো অনেক সুন্দর। যা একটু ভেতর থেকে ঘুরে আসি। কালু মলের ভিতরে ঢুকবে, ঠিক সেই সময় তার সামনে একটি চার স্টল পড়ে আর সে সেখানে চা খাওয়ার জন্য চলে যায়। আমি একটু খেয়ে দেখি কেমন স্বাদ।
আরে বাপ রে, এটা চা না অন্য কিছু? ও তো বাজে খেতে। আমি তো এইরকম চা মায়ের জন্মে খাইনি। এ কথা বলে সে চায়ের দোকানদারের কাছে যায়। তোমার চায়ের দাম কত হয়েছে ভাই? 25 টাকা। কি 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 25 টাকা? তাও আবার একটা চায়ের দাম? 25 টাকায় তো আমার 14 গোষ্ঠী চা খাবে। কালুর কথা শুনে আশেপাশের মানুষ তার দিকে হা করে তাকিয়ে থাকে। বেচারা কালু আর কিছু না বলেই টাকাটি দিয়ে সেখান থেকে চলে আসে আর ট্রেনে করে বাড়ি ফিরতে থাকে। ঠিক সেই সময় সে মনে মনে ভাবে, আমি পাগল যে আমি গ্রামে 5 টাকায় চা বিক্রি করছি। যদি আমিও 25 টাকা করে চা বিক্রি করতাম তাহলে আজ আমি বড়লোক হয়ে যেতাম। আমার বাড়ি গাড়ি সব হয়ে যেত। পরের দিন থেকেই কালু তার চায়ের দাম 5 টাকা থেকে 25 টাকা করে দেয়। আরে ভাই, এ কালুর কি হলো? হঠাৎ 5 টাকার চা 25 টাকা কেন করে দিল? জানি না ভাই, আর আগের থেকে চা অনেক পাতলাও হয়ে গেছে। আরে বাহ, 5 টাকার চা 25 টাকায় বিক্রি করে আমার তো অনেক টাকা হয়ে গেল। আর এইভাবে কালুর লোভ আরও বাড়তে থাকে। এইভাবে কালুর লোভ এতটাই বেড়ে যায় যে এবার থেকে সে দুধে পানি মেশাতেও শুরু করে, যে কারণে তার চায়ের স্বাদ আরও খারাপ হয়ে যায়। দেখতে দেখতে তার দোকানে সবাই আসা বন্ধ করে দেয়। আরে রে, কি বাজে খেতে! না আছে চায়ের স্বাদ, না আছে চায়ের কালার। কালু, তুমি কি চায়ে ভালোবাসা মেশানোর বদলে অন্য কিছু মেশাচ্ছ? আরে না না, সবকিছু তো আগের মতোই আছে। এখানে তো এরকমই চা পাওয়া যাবে। খেতে হলে খাও, না হলে নিজের রাস্তা দেখো। কালুর চায়ের সাথে সাথে তার ব্যবহারও বদলে গিয়েছে। সে আর আগের মতো তার কাস্টমারের সঙ্গে ভালোভাবে কথা বলতো না, যে কারণে সবাই তার উপর রেগে গিয়েছে। কালু তো অনেক খারাপ পথে চলে যাচ্ছে, একে ভালো পথে নিয়ে আসতেই হবে। পরের দিন যখন কালু নিজের দোকানের কাছে যাবে, ঠিক তখনই সে দেখে তার চায়ের দোকানের পাশে আরেকটা চায়ের দোকান। চা নাও ভাই, চা, গরম গরম চা। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে চা। ভাই, চা মাত্র 5 টাকায়। আরে ভাই, ওই দেখো একটা নতুন চায়ের দোকান, তাও আবার 5 টাকায়। আরে চলো চলো ভাই, ওইখানেই চলো। এইসব দেখে আর শুনে কালু দুঃখী হয়ে যায়। তার দুঃখী চেহারা দেখে একজন তার কাছে এসে বলে, কালু, আগে তুমি চায়ের সঙ্গে ভালোবাসা মেশাতে, কিন্তু এখন তুমি লোভ মেশাচ্ছে। এই সব কিছু লোভের কারণে হচ্ছে, তাই বলছি এখনো সময় আছে, ভালো পথে ফিরে এসো। কাস্টমার ওপরওয়ালার রূপ হয়, আর আমি তাদের সঙ্গে খারাপ করছি। আমাকে আমার ভুল শোধরাতেই হবে। সেই দিনের পর থেকে সে তার ভুল বুঝতে পারে আর আগের মতোই 5 টাকায় চা বিক্রি করতে শুরু করে। বিলাসপুর নামক এক গ্রামে তৌফিক নামের একটি ছেলে মাছ বিক্রি করত। সে তার মায়ের সঙ্গে থাকতো। তার মায়ের নাম ছিল তুলসী। তুলসী দেবী বাড়ির সব কাজ করতেন। তৌফিক তার মায়ের অনেক খেয়াল রাখতো। একদিন তুলসী দেবী, বাবা তৌফিক, তুই এত চিন্তা করিস না। তুই নিজের খেয়াল রাখ বাবা, দিন দিন তো শুকিয়ে যাচ্ছিস। কি বলছো তুমি মা? আমার কাছে তো তুমি সব কিছু। তোমার খেয়াল রাখবো না তো কার খেয়াল রাখবো? ঠিক আছে মা, আমি কাজে যাচ্ছি, তুমি কিন্তু নিজের খেয়াল রাখবে। ঠিক আছে বাবা, সাবধানে যাস। এই কথা বলে তৌফিক তার নিজের ঠেলার দিকে রওনা হয়। তৌফিকের দোকানে প্রত্যেকদিন অনেক ভিড় হতো। মাছ তাজা এবং ভালো হওয়ার কারণে সব মাছ বিক্রি হয়ে যেত। গ্রামের সবাই তার কাছেই মাছ কিনত। একদিন তৌফিকের দোকানে একজন হোটেল মালিক এলেন আর তিনি বললেন, আরে তৌফিক, আমি শুনেছি তোমার এখানে নাকি অনেক ভালো মাছ পাওয়া যায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনি যদি চান তাহলে আপনি দেখে নিতে পারেন। তুমি কি আমার হোটেলে প্রত্যেকদিন 10 কেজি করে মাছ পাঠিয়ে দিতে পারবে? আরে আপনি কি বলছেন? কেন পারবো না, অবশ্যই পারবো। ঠিক আছে, কাল থেকে প্রত্যেক দিন তুমি আমার হোটেলে গিয়ে মাছ দিয়ে আসবে, আর টাকা কিন্তু মাসের শেষেই পাবে। আচ্ছা, ঠিক আছে।
পরের দিন সকাল 6টার মধ্যেই তৌফিক হোটেলে গিয়ে 10 কেজি মাছ পৌঁছে দেয় আর নিজের ঠেলার দিকে রওনা হয়। সেই সময় তার পুরনো বন্ধু সৌরভ আসে। আরে তৌফিক, কেমন আছিস ভাই? আরে ভাই সৌরভ, তুই এতদিন পর। আমি খুব ভালো আছি ভাই, তুই বল, তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি বন্ধু। হঠাৎ আজ এইদিকে কি মনে করে? আরে বাড়িতে অনেক গেস্ট এসেছে, তারা আবার মাংস খান না, তাই তোর কাছে মাছ নিতে এসেছি। তাড়াতাড়ি 2 কেজি মাছ দে দেখি। হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। এ কথা বলে তৌফিক তার বন্ধু সৌরভকে মাছ দিয়ে দেয় আর সে সেখান থেকে চলে যায়। এইভাবেই দেখতে দেখতে 1 মাস কেটে যায়। প্রত্যেক দিনের মতো তৌফিক হোটেলে মাছ দিতে যায়। ঠিক সেই সময় রাঘব বাবু, আমার মাস তো পূরণ হয়ে গেছে আর আমার টাকারও খুব দরকার ছিল। এই নাও তোমার টাকা, আর আজকের পর থেকে আমাকে আর মাছ দিতে আসবে না। কিন্তু কেন? কারণ তোমার থেকে কম দামে আমি ভালো মাছ পাচ্ছি, তাহলে তোমার কাছে কেন নিব? তুমি আর মাছ নিয়ে এসো না, বুঝলে? আপনি বলেছিলেন বলে আজকেও আপনার জন্য 10 কেজি মাছ নিয়ে এসেছি। কিন্তু আমার চাই না, নিয়ে যাও তুমি। তৌফিক কিছু না বলেই সে তার নিজের ঠেলার কাছে চলে যায় আর অপেক্ষা করতে থাকে গ্রাহকদের। কিন্তু সেই দিন কেউ এলো না আর মাছ কিনতে। তখনই তৌফিক মনে মনে ভাবতে থাকে, আজ একটাও মাছ বিক্রি হলো না। এতগুলো মাছ কি করব এখন আমি? ফেলে দিতেও তো পারবো না। একটা কাজ করি, বাড়ি নিয়ে গিয়ে মাকে মাছের বিরিয়ানি বানাতে বলি, তারপর বিরিয়ানিগুলো অনাথ আশ্রমে দিয়ে আসবো। এ কথা ভাবতে ভাবতে তৌফিক মাছের ঝুড়িটা নিয়ে বাড়ির দিকে রওনা হয়। বাড়ি পৌঁছে তার মাকে বলে, মা, আমার দোকানে আজ অনেক মাছ বিক্রি হয়নি, তাই আমি ভাবছি কেননা আমরা এই মাছের বিরিয়ানি বানিয়ে অনাথ আশ্রমে গিয়ে ছোট বাচ্চাদের দিয়ে আসি। এত খুব ভালো কথা বাবা। যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি ততক্ষণে বিরিয়ানিটা বানিয়ে ফেলি। ঠিক আছে মা। এ কথা বলে তৌফিক সেখান থেকে চলে যায় আর তার মা রান্না শুরু মা, করে। বিরিয়ানির তো দারুণ খুশবু বেরোচ্ছে, তুমি তাড়াতাড়ি প্যাক করে নিয়ে এসো। হ্যাঁ বাবা, এখনই নিয়ে আসছি। ঠিক আছে মা, আমি আসছি তাহলে। এ কথা বলে তৌফিক অনাথ আশ্রমে যায়। অনাথ আশ্রমে পৌঁছে ম্যানেজার বাবুকে বলে, ম্যানেজার বাবু, এই বিরিয়ানিগুলো বাচ্চাদের দিয়ে দেবেন। ঠিক আছে তৌফিক, তুমি বিরিয়ানিটা এখানে রেখে যাও, আমি রতনকে বলে বাচ্চাদের বিরিয়ানিগুলো দিয়ে দেব। আমাকে একটা মিটিংয়ে যেতে হবে। ঠিক আছে, আপনি যান তাহলে, আমি রতনের সঙ্গে বাচ্চাদের বিরিয়ানিগুলো দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আমি আসছি তাহলে। এরপর ম্যানেজার বাবু সেখান থেকে চলে যান। ঠিক সেই সময় অনাথ আশ্রমে একটি ভদ্রলোক আসেন। আরে নমস্কার রাখো বাবু, আসুন আসুন, ভেতরে আসুন। এ কথা বলে তারা দুজনেই অনাথ আশ্রমের ভেতরে যান। ভেতরে গিয়ে তারা দুজনে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। ঠিক সেই সময় তৌফিক বাচ্চাদেরকে খাবার বাড়ছিল। খাবারের সুগন্ধ এত মজার ছিল যে আরে, এত সুন্দর সুগন্ধ কোথা থেকে আসছে? আরে রাঘব বাবু, আজ অনাশ্রমে তৌফিক মাছের বিরিয়ানি নিয়ে এসেছে। আমাকে এক্ষুনি তৌফিকের কাছে নিয়ে চলো, আমি তার বিরিয়ানি দেখতে চাই। ঠিক আছে, চলুন। তৌফিক, আমি কি তোমার বিরিয়ানি একটু খেয়ে দেখতে পারি? আরে নিন, এতে আবার জিজ্ঞেস করার কি আছে? আরে বাহ, এত সুন্দর বিরিয়ানি! তুমি কি প্রত্যেকদিন এইরকম সুস্বাদু বিরিয়ানি বানাও? আরে না না, আমি বিরিয়ানি বানাই না। আজ আমার দোকানে 10 কেজি মাছ বেঁচে গিয়েছিল, তাই আমি ভাবলাম কেননা এই মাছের বিরিয়ানি বানিয়ে অনাথ আশ্রমে বাচ্চাদের দিয়ে আসি। তোমার বিরিয়ানির স্বাদ অসাধারণ। তুমি কি আমার হোটেলে প্রত্যেকদিন এরকম বিরিয়ানি বানিয়ে দিয়ে আসতে পারবে? আরে হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, অবশ্যই পারবো। মা, আজকে আমি অনেক বড় একটা কাজের অর্ডার পেয়েছি। তোমাকে বলে বোঝাতে পারবো না যে আজ আমি কতটা খুশি। আচ্ছা, আমি কি জানতে পারি আমার ছেলে আজ এত খুশি কেন? একজন বড় হোটেল মালিক তোমার হাতে বানানো বিরিয়ানির অর্ডার দিয়েছে, আর প্রত্যেক দিন তোমার হাতের বিরিয়ানি তাকে তার হোটেলে পৌঁছে দিতে হবে। উপরওয়ালা আমার জন্য আর একটা রাস্তা তৈরি করে দিয়েছে মা, যেন আমি সৎ পথে ইনকাম করতে পারি। আরে বাহ, এ তো খুব খুশির খবর। কিন্তু মা, এতে তোমার অনেক সাহায্য লাগবে।
আমি শিখে নেব, কিন্তু তোমাকে আমায় শেখাতে হবে। ঠিক আছে বাবা, আমি তোমাকে বিরিয়ানি বানিয়ে দেব আর তোমাকে শিখিয়ে দেব কিভাবে বানাতে হয়। পরের দিন সকালে তৌফিক হোটেলে গিয়ে বিরিয়ানি দিয়ে আসে। এইভাবেই দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। তৌফিক প্রত্যেক দিনের মতো নিজের কাজ সামলে হোটেলে গিয়ে বিরিয়ানি দিয়ে আসতো। কিছুদিনের মধ্যে তৌফিক নিজের ঠেলাতেই বিরিয়ানি বেচতে শুরু করলো, আর দেখতে দেখতে সে একটি বড় হোটেল মালিক হয়ে গেল। এই গল্প থেকে আমরা জানতে পারি, যার মন ভালো হয় তার সাথে খারাপ কোনো কিছু কখনো হয় না, তার সঙ্গে উপরওয়ালা সব সময় থাকেন।